Assalamu alaikum. Welcome. Today we will be discussing about some very common things of the larynx, and these three things which we'll be discussing today have already been discussed in some parts with other parts of the classes like clinical presentations, examinations of the larynx, as well as in the hoarseness of voice and other parts. Today, the topics are vocal nodule, vocal cord polyp, and multiple papilloma of the larynx. Laryngeal papillomatosis, laryngeal polyp, and vocal cord nodule. These are discussed in a single class because these are very important and these are benign, and sometimes some of things are not tumorous. Degenerative diseases should be studied with important because when we discuss with our undergraduate students in the examination, many of the students cannot memorize accepting carcinoma larynx any other cause, but vocal cord nodule, vocal cord polyp, papilloma larynx, these are very common things can be memorized in a single line. Now we'll be going to discuss about vocal nodule. Vocal nodules are commonly called singer's node or screamer's node. Screamers মানে হলো ছোট বাচ্চারা অনেক সময় কথা বলার সময় ওরা এরকম চিল্লায়ে কথা বলে, সবকিছু খেতে আসো, খাবো না, চিল্লায়ে ওঠে, এরকম কিছু একটা খেলনা কিছু একটা জন্য দেখা যায় যে স্ক্রিমিং করে, মানে খুব চিল্লায়ে কথা বলে। এদের স্ক্রিমার্স নোড বা সিঙ্গার্স নোড কেন বলা হয়? সিঙ্গারদের হয়। এরা কারা? শুধু যে সিঙ্গার তা না, যারা বেশি কথা বলে বা ওভারটেক্সিং অফ ভয়েস বলে, যে যারা ভয়েস বেশি জোরে নিজের যে ভোকাল কর্ডের একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে তার উপরে কথা বলে, তাদের হয়। আচ্ছা, আমরা আসতেছি এটার উপরে কথা বলতে। ভোকাল নডিউল কাকে বলি আমরা? দিস আর নন নিউপ্লাস্টিক সলিড লিশনস। এখন ভোকাল নডিউল হলে বা পলিপ হলে অনেকেই বলে যে এটা বিনাইন। বিনাইন শব্দটা এখানে তো খাটেই না, বিকজ ইট ইজ নন নিউপ্লাস্টিক। বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট আর টু ওয়ার্ডস স্ট্যান্ডস টু ডিসক্রাইব দি নিউপ্লাস্টিক কন্ডিশনস। সো ভোকাল নডিউলটা কি নিউপ্লাজম, পলিপটা কি নিউপ্লাজম, এই প্রশ্নই আসে না। আমরা হয়তো মানুষকে বোঝানোর জন্য আমরা বলতে পারি, কিন্তু যখন আমরা লিখবো, আমরা ডিসকাস করব, তখন তো এই কথাটা বলবো না। নন নিউপ্লাস্টিক সলিড লিশনস of the vocal cord almost always bilateral at the junction of the anterior third with the posterior two third of vocal cords, the site of maximum vibration subjected to maximum trauma varies from pinhead to half of the P. অর্থাৎ লোকেশনটা হলো অ্যান্টিরিয়র টু 1/3 এবং পোস্টেরিয়র 2/3 এর জাংশন। একটা ভাইব্রেশন কোনো জিনিস যদি রুফ যদি ভাইব্রেট করে, তাহলে এটা সেন্টারে এটা হবে, কিন্তু আসলে এটা সেন্টার, কারণ পোস্টেরিয়র 1/3 অফ দি ভোকাল কর্ড ইজ কার্টিলেজিনাস, কাজে ভাইব্রেট করে অ্যান্টিরিয়র 2/3 মেইনলি। অ্যান্টিরিয়র 2/3 যদি ভাইব্রেট করে, তার মধ্যখান হলো অ্যান্টিরিয়র 1/3 এবং পোস্টেরিয়র মিডল 1/3 এর জাংশন হলো সবচেয়ে ম্যাক্সিমাম ভাইব্রেশনের জায়গা। কাজে এইটাই হলো অরিজিনালি সফট রুফের একটা ভাইব্রেশনের জায়গা। কাজে it is a non-plastic lesion. It is almost always bilateral. Usually arise at the junction of the anterior 1/3 and posterior 2/3 or anterior 1/3 and middle third of the vocal cords. কারণ এটা সাইট অফ ম্যাক্সিমাম ভাইব্রেশন এবং এখানে ম্যাক্সিমাম ট্রমা হয়, এবং এটা খুবই সাধারণত ছোট হয়। ভোকাল নডিউল কখনোই বড় হয়ে হোর্সনেস ছাড়া আর খুব একটা কোনো সিমটম করে না। লাইক হয়তো অনেকে বেশি বাতাস ইউজ করতে হয় বলে ফুসফুস থেকে ওদের নেক মাসেল, অ্যাক্সেসরি মাসেলস অফ রেসপিরেশন ইউজ করতে হয় বলে নেকে ব্যাকে এগুলোতে ট্রমা পেইন করতে পারে, এবং পেইনও ঠিক না, অল্প ব্যথা এরকম হয়। কারণ হলো খুব সিম্পল, অযথা চিল্লাচিল্লি করা, improper use or overtaxing of voice, predisposed to infection and smoking. স্পেশালি কারো যদি একটু কাশি হয়, সর্দি হয়, জ্বর হয়, ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক এই সময় ইফ দি পারসন হ্যাভ নট স্পেয়ার্ড হিজ ভয়েস, ওই সময় যদি তার গলাটা ব্যবহার কম না করে, কথা বলাটা বন্ধ করে না দেয়, তাহলেই কিন্তু পলিপ বা নডিউল এগুলো ফরমেশন হয়, ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ ট্রমা। ভোকাল নডিউল অলমোস্ট অলওয়েজ বাইলেটারাল, ছোট ছোট পিনহেডের মতো, বা ম্যাক্সিমাম সাইজ দ্যাট হবে পি, ভোকাল নডিউল। কিন্তু ভোকাল পলিপ ইউনিল্যাটারাল হয়, এবং পেডাঙ্কুলেটেড মাস অফ দ্য মিউকোসা অফ দ্য ভোকাল কর্ড, এটাকে বলে পলিপ।
কেন এই ওভারটেক্সিং অফ ভয়েসের জন্য একজনেরটা পলিপ হলো, আরেকজনেরটা পলিপ না হয়ে নডিউল হলো, এ কথা কেউ জানে না। আমরা এটা হলো ভোকাল কর্ডের নডিউল, এটা হলো ভোকাল কর্ডের নডিউল, এটা হলো ভোকাল কর্ডের পলিপ ছোট, এটা হলো ভোকাল কর্ডের পলিপ বড়। আমরা ভোকাল কর্ড পলিপ নিয়েও কথা বলবো, যে আমাদের এই যে ইটিওলজিতে আমরা এই কথাটা এইভাবেই বলি যে এটা সিঙ্গার্স নোড আমরা বলেছি, টিচার্স নোডও বলে, পিচার্স নোডও বলে, যারা ধর্মযাজক, যারা বক্তৃতা দিয়ে বেড়ায়, ওয়াজ নসিহত করে, বা পাদ্রীদের এরকম, পলিটিশিয়ানস, সিঙ্গার্স, ভেন্ডার্স, হ্যাঁ, যারা সকালবেলা থেকে শুরু করে এসে সবজি ছাই মাছ এরকম করে, মুয়াজ্জিমস, মসজিদের মুয়াজ্জিমরা জোরে আজান দেয়, এখন তো মাইক আছে বলে এগুলো কমে গেছে, কিন্তু আগে খুব জোরে আজান দেয় হতো। হাফিজি স্টুডেন্টসদের ব্যাপারে আমার একটা কথা বিশেষভাবে আমি বলবো, সেটা হলো যারা হাফিজি পড়ে আর হুজুররা যারা পড়ান, ওনারা বাচ্চাদেরকে জোরে পড়ো, আরো চিল্লিয়ে পড়ো, তাইলে মুখস্থ হবে, এই করতে থাকে। কিন্তু এই বাচ্চাটার ভয়েসের সাথে এই লেভেলটা যায় কিনা এটা ওনারা বুঝে না, এতে করে কিন্তু 10% থেকে 15% ড্রপ আউট হয়। আর একজন হুজুর হাফেজি পড়লেন, ওনার গলার স্বরটা যদি ভেঙে যায়, ভাঙা গলার হাফেজি কিন্তু সবাই শুনতে চায় না, হাফেজি তো সুর করে পড়তে হয়, কাজেই এটা খুব ইম্পর্টেন্ট। লয়াররা অনেক কথা বলে, আমরাও টিচাররা অনেক কথা বলি, আমরা ডাক্তাররাও অনেক কথা বলি প্রফেশনালি। স্কুল গোয়িং চিলড্রেন, বাচ্চারা চিল্লাচিল্লি করে, মায়েদের কন্ট্রোল থেকে যাওয়ার পরেই খুব জোরে চিল্লে, মাদার্স of 2 or more school going children, এই মায়েরাও এফেক্টেড হয়, যে মায়েদের দুটো ছেলে বা দুইটা মেয়ে, বা দুইটা মেয়েদের একটু কম, যারা মেয়ে থাকে তারা একটু চুপচাপ থাকে, কিন্তু ছেলেরাই বেশি কন্ট্রোল করে, এরা মোস্টলি এফেক্টেড। এরা হলো লিস্টেড পিপল, যে এরা ওভারটাক্সিং এবং ইমপ্রপার ইউজ অফ ভয়েস, বাচ্চাদের সাথে তো চিল্লি করে মায়েদের আসলে লাভটা হয় না, গলাটাই ভাঙে, কাজে এটা কন্ট্রোল করতে পারতে হয়। আমি অনেক সময়, অনেক মায়েরাই যখন বলে যে আমার দুটো বাচ্চা একদম পারি না, এগুলোর লোকে চিল্লাতে আমার গলা ভেঙে গেছে, আমি অনেক সময় জিজ্ঞেস করি আপনার মায়ের কয়টা বাচ্চা ছিল, সেখানে খবর নিলে দেখা যায় 6টা-8টা বাচ্চা ছিল, কারো তো আরো বেশি বাচ্চাও ছিল, কিন্তু ওনাদের তো গলা ভাঙতো না। কাজে এটা কিন্তু একটা প্রপার ইউজ অফ ভয়েসের ব্যাপার। ট্রমা টু দ্য ভোকাল কর্ড প্যাথোলজিটা কি? ভোকাল কর্ডে ট্রমা হয় ভাইব্রেশনের জন্য, আমরা দেখব কিভাবে ভাইব্রেশনের সময় ট্রমা হয়। তারপরে এখানে ইডেমা হয়, এখানে হিমোরেজ হয় সাবমিউকোসাল স্পেসে, এবং হিমোরেজটা পরে হাইলিনাইজেশন হয়, ফাইব্রোসিস হয়, এবং আবার একটা ফাইব্রাস জায়গার মধ্যে যখন বারবার ফ্রিকশন হয়, তখন ওভারলাইং ইপিথেলিয়াম হাইপারপ্লাস্টিক চেঞ্জ হয়। এটাই হলো ভোকাল নোডিউলের ফরমেশন। হোর্সনেস, ভয়েস ফ্যাটিক অ্যান্ড ন্যাকিং। আসলে হোর্সনেসটাই সিমটম। ভয়েস ফ্যাটিক মানে কতক্ষণ কথা বলতে গেলে বাতাস লিক করে গেলে আবার বাতাস নিতে হয়, কতক্ষণ পরে টায়ার্ড হয়ে যায়। আর কখনো কখনো ন্যাক হয়, ন্যাক পেইন না, রাদার ন্যাক হয়, ব্যাকও হয়। ট্রিটমেন্ট খুব সিম্পল। কনজারভেটিভ ট্রিটমেন্ট, পেশেন্টকে যদি ভয়েস রিএডুকেট করা যায় এবং স্পিচ থেরাপি দেওয়া যায়, তাহলে টু রিএডুকেট দি ভয়েস প্রোডাকশন, এগুলো সাধারণত আমরা প্রাথমিকভাবেই বলি যে আপনাকে কথা বন্ধ রাখতে হবে, কারো সাইজের উপরে, কন্ডিশনের উপরে দেখি যে 15 দিন বা 1 মাস। কিন্তু ইন কেস অফ চিলড্রেন, স্পেশালি স্কুল গোয়িং চিলড্রেন, বা যাদের আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যে নোডিউলস কামস ইন ডেজ, গোজ ইন ডেজ। হ্যাঁ, 2-3 দিন চিল্লাচিল্লি করলো, স্কুল গেল, এ করলো, একদম গলা বসে গেছে, আবার যদি দেখি যে এক্সামিন করলে দেখা যাবে যে ভোকাল নডিউল আছে, আবার 1-2 সপ্তাহ স্কুলে কম যাচ্ছে, বা স্কুলে লেখাপড়া চিল্লাচিল্লি হচ্ছে না, লেখাপড়া কয়েকদিন ছুটি হলো, গলার স্বর একদম ঠিক হয়ে গেছে। ওদের নডিউল তাড়াতাড়ি চলে যায়, বড়দের গলার নডিউল কিন্তু সহসা যেতে চায় না। Proper use of voice and avoidance of smoking, avoidance of alcohol, surgical removal, large and long standing cases surgical remove করতে হয়। মাইক্রোসার্জিক্যাল রিমুভাল, আমরা এখন, আগে একটা সময় ছিল যে এন্ডোস্কোপ, এমনি জাস্ট ল্যারিঙ্গোস্কোপ দিয়ে দেখে কাপ ফরসেট দিয়ে কেটে ফেলতো, আমাদের স্যারদেরকে আমরা দেখছি। আজকে অবস্থা চেঞ্জ হয়েছে, এন্ডোস্কোপ আসার ফলে আমরা ওখানে এন্ডোস্কোপিক্যালি দেখি, মনিটরে দেখি, মাইক্রোস্কোপ দিয়ে দেখি, মাইক্রোল্যারিঞ্জিয়াল এক্সিশন। আমি দুটো ছবি দেখাবো, ভিডিও দেখাবো যে মাইক্রোল্যারিঞ্জিয়াল এক্সিশন আমরা কিভাবে করে থাকি। স্পিচ থেরাপি যদি ঠিক প্রপারলি করতে পারে, তাহলে কিন্তু আর কোনো ট্রিটমেন্টই লাগে না। রিএডুকেশন এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট হলো সবচেয়ে ভালো চিকিৎসা। তারপরেও যদি কেউ ঠিকমতো করতে না পারে, তাহলে তাদের এটা সার্জিক্যাল রিমুভাল করতে হয়, এবং ফাইব্রোসিসে শক্ত হয়ে গেলে পরবর্তীতে সার্জিক্যাল রিমুভাল ছাড়া ট্রিটমেন্ট হয় না। এই জন্যই কিছু কিছু ভোকাল নডিউলকে বলা হয় সফট নডিউল। সফট নডিউলগুলো সবসময় 100% ট্রিটমেন্ট হলো যে রিএডুকেশন এবং স্পিচ থেরাপি, এবং কথা স্বাভাবিকভাবে বলতে শেখা, অভ্যাসটা এরকম করা।
আর হার্ড নডিউল গুলো আসলে এক্সিশন করাই লাগে। ভোকাল পলিপ একই মেকানিজমে হয় এবং একইভাবে মিউকোসা হ্যাং করে যায়। ছবি দেখলাম যে এরকম প্যাডাঙ্কুলেটেড হয়। অলসো রেজাল্টস ফ্রম ইম্প্রপার ইউজ অফ ওভারট্যাক্সিং অফ ভয়েস প্রিডিসপোজড টু ইনফেকশন, অ্যালার্জি অথবা স্মোকিং। ইট ক্যান বি ইউনিল্যাটারাল, ইট ক্যান বি সেসাইল, ইট ক্যান বি প্যাডাঙ্কুলেটেড। ইউনিল্যাটারাল হয় অনেক, একদিকে হয়। সেসাইল হয়, সেসাইল মানে হলো এটার কোনো পেডিকল নাই, একদম ভোকাল কর্ডের সাথে লেগেই থাকে, কোনো ঝুলে না। আর প্যাডাঙ্কুলেটেড মানে একটা পেডিঙ্কেল দিয়ে ঢুকে। এবং কমনলি ভোকাল কর্ড পলিপ ইভেন নডিউলও অ্যাক্টিভ ফেজ অফ লাইফ, 3rd to 5th ডিকেড অফ লাইফে এরা সবচেয়ে বেশি হয়। ভোকাল কর্ডের পলিপ হবে সবচেয়ে অ্যাক্টিভ ফেজ অফ লাইফে। হোর্সনেস অফ ভয়েস খুবই রেয়ারলি এত বড় হয় যে এটাতে স্ট্রাইডার হয় এবং ইন্টারমিডিয়েট চোকিং এবং ডিসফোনিয়া হয়, মানে কথাটা অনেক জোরে অনেক জোর দিয়ে কথা বলতে হয়। এটা খুবই রেয়ার। আমি বলবো আমার এত বছরের প্র্যাকটিসে আমি মাত্র 2টা পেশেন্ট পাইছি যাদের ভোকাল কর্ড পলিপ হয়ে এতটাই অনেক বছর থেকে বড় হতে হতে নিঃশ্বাসের কষ্ট শুরু হয়ে গেছে, স্ট্রাইডার হচ্ছে, এরকম পেশেন্ট খুবই খুবই রেয়ার। হেমোরেজিক পলিপ সাডেন শাউটিং, বিচার আচারে বসছে বা কোনো সম্পদ নিয়ে, জমি নিয়ে, কোনো কিছু নিয়ে একদম মারাত্মকভাবে ঝগড়া, রাস্তাঘাটে বসে অনেকক্ষণ ঝগড়া করছে, গাড়ি চালাতে যেয়ে বা মোটরসাইকেল চালাতে যেয়ে এমনি বন্ধু বান্ধব ঝগড়া করছে, শাউটিং করার পরে দেখা গেল যে একদিনের মধ্যেই গলার স্বর বসে গেল। আমরা যখন ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করি অথবা ভিডিও ল্যারিঙ্গোস্কোপি করি অথবা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করি অথবা স্ট্রোবোস্কোপি করি, এই কয়েকটা টুল যেগুলো দিয়ে আমরা কান গলার ভিতরটা ভোকাল কর্ডটা দেখতে পারি। আমি একটু ভিডিও দেখাবো যে ওখানে ওটা ডায়াগনোসিস হয়ে যায় যে ওটা কি হেমোরেজিক পলিপ না নডিউল না পলিপ নাকি পেপিলোমা। এন্ডোস্কোপিক অথবা সার্জিক্যাল এক্সিশন অ্যান্ড স্পিচ থেরাপি। ট্রিটমেন্ট হলো এন্ডোস্কোপিক রিমুভাল, এন্ডোস্কোপিক সার্জারি, স্পিচ থেরাপি। আমি একটা ছোট ভিডিও, খুবই ছোট একটা ভিডিও দেখাচ্ছি, এটা ইউটিউবে আছে, এটা আমার নিজের করা ভিডিও এবং অপারেশনটাও আমার। এটার খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও। মোবাইলে মিনিটের একটা ভিডিও, কাজে এটা ইউটিউবে দেওয়া আছে, দেখে এটার উপরে অনেক কি বলে যে অ্যাড এসে যায়। কেমন আবার একটু দেখায়, এটা একদম খুবই ছোট্ট একটা ভিডিও যেটাতে এই মোবাইলে করে যাবে, ভয়েস নরমাল হয়ে যাবে। প্যাপিলোমা ল্যারিংস, আমরা পলিপ সম্পর্কে কথা বললাম, তারপরে নডিউল সম্পর্কে কথা বললাম। প্যাপিলোমা ল্যারিংস আজকে 3টে আমাদের টপিকস। প্যাপিলোমা ল্যারিংস 2 রকমের হয়। জুবিনাইল, জুবিনাইলটাকে বলে আরআরপি, রিকারেন্ট রেসপিরেটরি পেপিলোমেটোসিস। কারণ হলো এটা পুরো রেসপিরেটরি ট্র্যাক্টে যে কোনো জায়গায় হতে পারে এবং এটা ভাইরাস দিয়ে হয়। অ্যাডাল্ট অনসেট পেপিলোমা, যেটা অ্যাডাল্ট পেপিলোমা অফ দ্য ল্যারিংস, এটা কিন্তু সিঙ্গেল হয় এবং এটা কিন্তু টিউমার। এবং জুবিনাইল পেপিলোমা অফ দ্য ল্যারিংসও কিন্তু টিউমার, বিনাইন টিউমার অফ ভাইরাল অরিজিন। হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হয়, 2টাই হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হয়। 1 or 6 এটা হলো টাইপ অফ দি ভাইরাস, এবং এগুলো সাধারণত মাল্টিপল হয়, রিকারেন্ট হয়, ইনফ্যান্ট এবং ইনফ্যান্ট মানে 1 বছরের মধ্যে, এবং ইয়াং চিলড্রেন বাচ্চাদের হয়ে থাকে। এই জুবিনাইল পেপিলোমা অফ দ্য ল্যারিংস, আমরা যেই ডিজিজ সম্পর্কে যখন জুবিনাইল বলা হয়, এগুলো বেশিরভাগই কিন্তু বড় হলে ভালো হয়ে যায়। কাজে এই জুবিনাইল ল্যারিঞ্জিয়াল পেপিলোমেটোসিস ডিউ টু হিউম্যান পেপিলোমা ভাইরাস, এগুলো বিনাইন টিউমার, কখনোই রেডিওথেরাপি দেওয়া যাবে না, তাহলে ম্যালিগনেন্সি হয়ে যায়। এরা মাল্টিপল, এরা রিকারেন্ট, ইনফ্যান্ট এবং চিলড্রেনের হয়ে থাকে। ট্রু এবং ফোর্স ভোকাল কর্ডের মধ্যে বেশি দেখা যায়। ইপিগ্লটিস, এনি পার্ট অফ দ্য ল্যারিংস, এনি পার্ট অফ দ্য এয়ারওয়ে এটা হতে পারে। এই জন্য এটাকে পেপিলোমেটোসিস অফ দি ল্যারিংস না বলে আপার এয়ারওয়ে বলা হয়। ডিসঅ্যাপিয়ার স্পন্টেনিয়াসলি আফটার পুবার্টি, এই একটা পিকুলিয়ারিটি হলো, এটা বড় হলে এটা চলে যায়, কিন্তু এই যে যাবে, এটা যদি এর আগে অনেক গ্রোথ হয়ে যদি এয়ারওয়ে বন্ধ করে দেয়, রেসপিরেটর বন্ধ করে দেয়, তাহলে তো মরেই গেল। 2 নম্বরে হলো যে এগুলা গ্রো হয়ে বেশি বেশি গ্রো করে, আর যদি ভয়েস না আসে,
তাহলে তো আরো একটা বিপদ, কাজে তার ভয়েস তো প্রপারলি কথা বলার তো সুযোগ থাকতে হবে। এগুলো দেখতে কেমন? গ্লিসেনিং হোয়াইট প্যাডাঙ্কুলেটেড সেসাইল ফ্রায়াবল ইজিলি ব্লিডিং মাসেস, এগুলা কিন্তু বিনাইন টিউমার। কাজেই পেপিলোমা, আমরা তাহলে নডিউল নিয়ে কথা বললাম, পলিপ নিয়ে কথা বললাম, এগুলো ডিজেনারেটিভ ডিজিজ, এগুলো টিউমার না। কিন্তু পেপিলোমা আর টিউমার। বাচ্চাদেরটা পেপিলোমা ভাইরাস দিয়ে হয়, বড়দেরটাও পেপিলোমা ভাইরাস দিয়ে হয়। বাচ্চাদেরটা রিকারেন্ট হয় এবং মাল্টিপল হয়। আমি ছবি দেখাবো। এবং এই ডিজিজটা খুবই ডেঞ্জারাস। অনেক বাচ্চার আমি ট্র্যাকিওস্টমি করেছি ইয়ারওয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে, কারণ আমার ডিজার্টেশনের মধ্যে একটা কম্পোনেন্ট ছিল বিনাইল লিশনস অফ দি ল্যারিংস এর মধ্যে আমাদের এই হিউম্যান পেপিলোমা ছিল। এবং এটা এই যে এই ভোকাল কর্ডের মধ্যে যদি এরকম অনেকগুলো মাল্টিপল পেপিলারি গ্রোথ আসে, তাহলে তার তো ভয়েস একদম হাস্কি হয়ে যায়। এই যে এখানে লিখে দিয়েছে ল্যারেঞ্জিয়াল আরআরপি, রিকারেন্ট রেসপিরেটরি পেপিলোমেটোসিস, কেমন এরকম দেখতে। এবং এরা এই যে আরো কয়েকটা ছবি দেখায় যে এরকম হতে পারে, এরকম দুই দিকে সুপ্রাগ্লটিস, গ্লটিস, এন্টেরিয়র কমিশন, ইন্টারএটিনোয়েড রিজিয়ন, সব জায়গার মধ্যে এরকম পেপিলোমা অফ দ্য ল্যারিং যখন হয় তখন। এবং এই পেপিলোমা অফ দ্য ল্যারিং যে বাচ্চাদের হয়, এই বাচ্চাদেরকে ট্রিটমেন্ট করে নর্মাল ভয়েসে আনতে খুবই খুবই কঠিন একটা সিচুয়েশন। মাইক্রোল্যারিঞ্জিয়াল এক্সিশনে আমরা, এবং এটা এক্সামিনেশনটার একটা ভিডিও, quite easily and effectively. When evaluating a patient with papilloma, I think I can't stress enough the importance of a flexible laryngoscopy with stroboscopy. The laryngoscopy portion allows you to evaluate the extent of disease. You want to make sure to have the patient appropriately anesthetized so you can evaluate the vocal cords, subglottis, trachea, as well as supraglottis. Additionally, especially in patients who've had prior surgery, you want to evaluate for anterior commissure webbing. The stroboscopy allows you to evaluate, number one, how the papilloma is affecting the vibratory capacity of the vocal cords, and also in patients with prior treatment, if there's any scarring in other healthier areas of the vocal cord, which helps set expectations for postoperative voice outcomes. This was a patient with glottic papilloma that involved the anterior commissure. Therefore, this was performed in a staged approach. The surgical video demonstrates the use of a modular glottoscope with a suspension gallows, especially for anterior commissure disease. That allows for appropriate and adequate exposure of the commissure to be able to treat and see all disease. The first step of any procedure, especially in a patient who's originally presenting to you with papilloma, is to obtain a biopsy. Here we see a biopsy being obtained in a microflap fashion to be able to excise papilloma with preserving the underlying superficial lamina propria. A biopsy allows for HPV typing for future counseling for the patient. Especially in adults, it's important to rule out diagnoses and diseases such as glottic cancer, which can often mimic papilloma. In preparation for laser, I set the KTP between 30 to 35 watts, 15 milliseconds, and 2 pulses per second. 35 watts on the vocal cords is used within the posterior 2/3 of the cord. Generally, for the anterior commissure, I reduce the setting to 30 watts. The technique of using the KTP laser for papilloma involves gently ablating the papilloma, targeting the blood vessels within the lesion. Once an appropriate area has been ablated, you can then take the suction to remove or peel the papilloma directly off of the underlying epithelium and allow for appropriate preservation of the superficial lamina propria. And here you can see a nice demonstration of that, the suction kind of gently going over the areas of treated disease, and then some of the disease being able to be suctioned away. Sometimes it takes a few passes with the laser to be able to remove all of the ablated disease.
It's important if you run into any bleeding while lasering that you make sure that's suctioned before you turn your laser back on. That's because it can lead to charring that obscures visualization and is a less productive way of removing your papilloma. You end up chasing the char instead of treating actual disease. Here you can see with this technique, it's relatively bloodless. You have very minimal blood loss and excellent visualization of the papilloma as you're removing it. As mentioned before, this patient had papilloma that involved mainly the medial edge of bilateral true cords, and it did go across the anterior commissure. Because of that, this was performed in a staged approach. In general, when I do staged approaches, I'll treat a majority of the disease with complete treatment of disease on one side and partial treatment of disease on the opposite side, leaving a very small portion at the very anterior aspect of the vocal cord on one side to prevent anterior commissure scarring. In general, the staged approaches are done 6 to 8 weeks apart to allow for appropriate healing. When tackling the anterior commissure, I'll place a cord spreader. This allows for improved visualization at the anterior commissure, so you can completely treat disease and protect the other side of the cord that you'll not be treating. Sometimes I will place, as you can see here, a saline-soaked pledget. Just allows extra protection with a cord spreader in place to the opposite vocal cord, prevents any kind of trauma to that side or any type of injury from the laser. It's just an extra added layer of protection that does not always need to happen. Here you can see the rest of the areas of disease being treated on the left side. The patient will be staged quite easily and effectively. শুধু স্ট্রোবোস্কোপি দিয়ে আমরা ভোকাল কর্ডের যখন a special light is shined upon the vocal cords to watch them vibrate in slow motion. And you can see that স্পিচ অ্যানালাইসিস করে বুঝতে পারি যে কোন জায়গার কারণে তাদের এই a special এবং অ্যাডাল্ট অনসেট পেপিলোমা ইউজুয়ালি সিঙ্গেল মাস হয় এবং এটার জন্য এই যে আমরা এখানে অ্যানাটমিটা দেখাতে চাইছি যে এটাকে বলে আমরা ট্রু ভোকাল কর্ড, এটাকে বলি ফলস ভোকাল কর্ড। দুইটা ভোকাল কর্ড যেখানে লাগলে অ্যান্টেরিয়র কমিশন, পোস্টেরিয়র কমিশন, তারপরে ট্রাকিয়া, এটা প্রক্সিমাল ট্রাকিয়া। আর পেপিলোমা অ্যাডাল্টে যেটা হয় এটা বিনাইন টিউমার, কিন্তু রিকারেন্স হওয়া মানেই ম্যালিগনেন্সি। কাজেই অ্যাডাল্টের মধ্যে যেমন বাচ্চাদের যেমন রিকারেন্ট রেসপিরেটরি পেপিলোমাটোসিস ম্যালিগনেন্সি হয় না, কিন্তু অ্যাডাল্টের জন্য একবার একটা কেটে ফেললাম আবার হলো, এটা কিন্তু ম্যালিগনেন্ট। কাজেই ওটা হিস্টোপ্যাথোলজিতেও দেখা যায়, তাই কাজে ওটাকে ক্যান্সার ল্যারিংস হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। এন্ডোস্কোপিক রিমুভাল উইথ ফোরসেপ, কার্বন ডাইঅক্সাইড লেজার, ইন্টারফেরন। এখানে একটা জিনিস আমি লিখে রাখলাম থুজা, পিকুলিয়ার টু আন্ডারস্ট্যান্ড, যে থুজা জিনিসটা একটা হোমিওপ্যাথিক মেডিসিন এবং এই জিনিসটা আমার মনে হয় ডাক্তার সাহেবরা সবাই কেউ কিন্তু নামটা জানে না, এই জন্য আমি অনেক করে এই জিনিসটা নামটা বের করেছি এবং ইন্ডিয়ান কোনো বইতেও থাকতে পারে। থুজাটা হলো যে আমাদের হোমিওপ্যাথিক ওই ওষুধটা যেটা আমাদের অনেক সময় দেখি যে এই যে পেপিলোমা সম্পর্কে কথা বলতে যাই, এই কথাটা আসলাম এই জন্য যে থুজা হলো ওয়ার্টের ওষুধ। এই যে অনেক সময় আছে ফেসে, হাতে, পায়ে, পিঠে, ঘাড়ে, এখানে ওখানে অনেক ওয়ার্ট হলো, কারো কোনো বাচ্চার মুখের মধ্যে অনেকগুলো ওয়ার্ট, হোমিওপ্যাথের কাছে গেলে একটা ওষুধ খাওয়াই দিল, কিছুদিন পরে এগুলো ঝরে পড়ে গেল। এই ওষুধটার নাম কিন্তু থুজা। এটা কিন্তু আসলে ল্যারিঞ্জিয়াল ওয়ার্টেও কাজ করে। আমাদের এই যে এই পেপিলোমা অফ দ্য ল্যারিংস যেটা আমরা বললাম, ওগুলো তো ওয়ার্ট, হ্যাঁ, এগুলো তো হলো পেপিলোমা ভাইরাস দিয়ে হয়, ওয়ার্ট তো ভাইরাস দিয়ে হয়, স্কিনেও হয়। এবং এই হিউম্যান পেপিলোমা ভাইরাস কিন্তু জেনিটালিয়াতে অনেক রোগ করে, ল্যারিংসে রোগ করে, নাকে রোগ করে, লিপে রোগ করে। কাজে এগুলা এবং স্কিনের মধ্যে এটা যে এই পেপিলোমা যেটা ওয়ার্ট হয়, এটাই ওয়ার্ট অফ দ্য ল্যারিংসিস একই সাথে বলা হবে। ওয়ার্ট ইন দ্য ল্যারিংসকে আমরা বলবো যে এবং এটার ওষুধটার নাম থুজা। কেউ যদি মনে করে রেখে এবং হোমিওপ্যাথ থেকে যে আমার জন্য থুজা নিয়ে আসো হয় না,
কেমন একটু পরিমাণ খেতে হয়, কাজেই এটা খুবই খুবই ইউজফুল একটা ওষুধ, ইন এডিশন টু ইন্টারফেরন, ইন এডিশন টু কার্বন ডাইঅক্সাইড লেজার এক্সিশন, এটা খুব পরিচিত। কাজেই আমরা এই দুইটা টপিকস নিয়ে আজকে আলাপ করলাম। এটার মধ্যে একটা হলো যে পেপিলোমা অফ দ্য ল্যারিংস, যেটা বাচ্চাদেরটা রিকারেন্ট রেসপিরেটরি পেপিলোমেটোসিস। আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলবো এর সাথে। আমি পিজিতে স্ট্যান্ড রেজিস্টার ছিলাম, ওই সময় একটা বাচ্চার আমি কয়েকবার ট্রাকিস্টমি করার পরে অনেকবার ওর 8 বার 9 বার আমি অপারেশন করেছিলাম, এন্ডোস্কোপিক রিমুভাল, এগুলো রিকারেন্ট করতে হয়। কিন্তু বাচ্চা যখন বড় হয়ে গেছে তখন আবার এটা জুবিনাইল যেহেতু, সেই জন্য এটা কন্ট্রোল হয়ে গেছে। এবং তার প্রায় 20 বছর পরে, ছেলেটার বয়স তখন 27 বছর, সে তখন ম্যাজিস্ট্রেট একটা ইয়েতে চাকরি করে। আমাকে একদিন একটা এই যে বসুন্ধরা মার্কেটে এসে দূর থেকে এসে সালাম দিল, সালাম দিয়ে বললো যে স্যার আপনার কি এই নাম? আমি বললাম যে হ্যাঁ। তুমি বেটা কে? তোমাকে তো আমি চিনি নেই। বলে যে স্যার আপনি আমার এই করছিলেন, গলা দাগটা দেখে বললো ইজ কমপ্লিটলি কিউড। লট অফ চিলড্রেন ইউজ টু গেট কিউড অফ দিস, কিন্তু এটা একটা সেশনে এই সার্জারি করতে হয় না, করলে ভয়েসটা পার্মানেন্টলি চলে যায়। ওর ভয়েস কিন্তু পারফেক্টলি ওকে, এবং কিছু রিজেনারেশন তো হয়ই ইয়ে করলে। কাজেই আমরা রিকারেন্ট রেসপিরেটরি পেপিলোমেটোসিসের এইভাবে ট্রিটমেন্ট করতে হবে। আর ভোকাল কর্ড পলিপ, এই যে ভোকাল নডিউল বা পলিপ, এগুলো কিন্তু কখনোই ম্যালিগন্যান্সি হয় না, বিকজ এটা বিনাইন না। পেপিলোমা যেটা, সেটা কিন্তু বিনাইন। কাজেই পেপিলোমা থেকে কিন্তু ম্যালিগন্যান্সি হয়, স্পেশালি অ্যাডাল্ট পেপিলোমা খুব সিরিয়াসলি লুক আফটার করতে হয়। আর বাচ্চাদের পেপিলোমাও তো অনেক বাচ্চা আছে যাদের আমরা 2 বছর বয়সে ট্রাকেস্টমি করে দিছি। ট্রাকেস্টমি গুলো ল্যারিংসের ডেভেলপমেন্ট, স্পিচ ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবকিছুই বাচ্চাটার জীবনটা একটু কঠিন হয়ে যায়। কাজেই আমরা এই জিনিসগুলোর প্রতি খুবই সিনসিয়ার হব, এবং বাচ্চাদের, স্পেশালি ছোট বাচ্চাদের, জন্মগতভাবে কোনো বাচ্চার যদি জন্মের পরে পরে যদি ভয়েস ঠিক না থাকে, তাহলে আমরা বলি কি কুকি ক্রাই, মানে ওদের কাঁদলেই গলাটা ভাঙা ভাঙা গলা, ওদেরও কিন্তু গলা এন্ডোস্কোপি করে দেখতে হয়। দরকার হলে বেহুশ করে ল্যারিঙ্গোস্কোপ দিয়ে দেখতে হয়, অথবা বেহুশ না করে কাপড় চোপড় দিয়ে জড়াই ধরেও কিন্তু ল্যারিঙ্গোস্কোপ দিয়ে অপারেশন থিয়েটারে আমরা অনেক বাচ্চাদের দেখে দিয়েছি। একটু কষ্টকর হয়ে যায়, এগুলো করেই আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। কাজেই আমরা পরবর্তী টপিকস নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।